আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ, তাকে নিয়ে বহু আলোচনা করেছি, বহু কিছু বলেছি। আমার বিশ্লেষণ, আমি তাকে কোন চোখে দেখি, সেগুলো আপনাদেরকে জানিয়েছি। এবং হঠাৎ করেই ওই 24-এর তথাকথিত বিপ্লব, এবং কেউ কেউ গণঅভ্যুত্থান বলেন, কেউ কেউ বিপ্লব বলেন, এর মধ্যে দিয়ে যারা এই আন্দোলন বিপ্লবের মাখখানটা খেয়েছে তাদের মধ্যে অন্যতম চরিত্র হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ। এবং এখন এমপি বনে গেছে ফাঁকা ফিল্ডে, ফাঁকা মাঠে এমপি বনে গেছে। এবং ফাঁকা ফিল্ড বলতে এই অর্থে যে বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের যেই দুই প্রধান রাজনৈতিক দল, তাদের কোনো প্রার্থী ছিল না। প্রার্থী না থাকার ফলে সে ফাঁকা মাঠে গোল দিয়েছে। আর এর আগে যদি আমলনামা বলেন, 24-এর 5 আগস্টের পর থেকে তার আমলনামা টানলে পরে বাংলাদেশে মব দখলদারিত্ব, ইউনূস সরকারের অবৈধ অপশাসনের অন্যতম ভাগিদার এই হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতায় না থেকেও ক্ষমতার চূড়ান্ত স্বাদ গ্রহণ করা এই লোকটা। তার 19 সেকেন্ডের একটা ভিডিওটা নিয়ে সে দুঃখ প্রকাশ করেছে। সে দুঃখ প্রকাশের খবরটা বাংলাদেশের সব পত্রিকায় দেখছি, ম্যাক্সিমাম পত্রিকায় হাসনাত আব্দুল্লাহ ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেছে। আমরা ভিডিওটা একদিন আগেই আমরা পেয়েছি এবং রেখে দিয়েছি। ভিডিওটা কি, এইটা নিয়ে কেউ মুখ খোলে না, এটা নিয়ে কেউ বলে না। এবং এই ভিডিওটা এমন একটা ভিডিও, যে ভিডিওটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ তার সন্তান হোক, সন্তান তুল্য কাউকে এই ট্রেনিং দিচ্ছে। ওরা যে ছোট থেকে, এই যে বলে না, এই জেনারেশন একটা বেয়াদব জেনারেশন, এবং এই জেএনজি জেনারেশন, 5 আগস্ট পরবর্তী জেনারেশনটা একটা আচ্ছা বেয়াদব দল। এই বেয়াদবরা বেয়াদবটাকে ফ্যাশন যোগ্যতা মনে করে। তারা তাদের পরবর্তী জেনারেশনকে আরো কত রুক্ষ হিসেবে গড়ে তুলতে চায়, এই শিশুকে তারা সেটা শেখানো শুরু করেছে। আপনারা প্রথম ভিডিওটা একটু নজর, একজন পিতা তার সন্তানকে এগুলো শিখাচ্ছে, যে শিশুর এখনো পৃথিবীর রং বোঝার বয়স হয়নি, রূপ বোঝার বয়স হয়নি, ফুল চেনার বয়স হয়নি, তাকে হিংসাত্মক বক্তব্য শেখাচ্ছে। পৃথিবীর উন্নত বিশ্বে যদি হতো, এই গার্জিয়ানকে ধরে নিয়ে মানসিক স্বাস্থ্য হাসপাতালে রাখা হতো, অথবা আইনের আওতায় আনা হতো। কদিন আগে আপনাদের মনে আছে, এক বিউটি কুইন আপা, কি যেন, কি ফর্সাপানা এই নামে, কি সোশ্যাল মিডিয়ায় খুব নাকি বিখ্যাত, আমি দেখিনি, কিন্তু ওই মহিলাকে তার শিশুকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় জোর করে খাওয়াতো, এই ভিডিও দিয়ে পয়সা কামানোর অভিযোগে পরে আইনজীবী মামলা করেন। সেই মামলায় মহিলাকে গ্রেফতারও করা হয়। মানে একটা শিশুকে কিভাবে ডেভেলপ করতে হবে, একটা শিশুকে কিভাবে নার্সিং করতে হবে, এগুলো কিছু নিয়ম কানুন, মেথড আছে। হাসনাত আব্দুল্লাহ বোধহয় এরা যেই মানসিকতার, যে মেন্টালিটির, এগুলোর ধারে কাছে যায় না। খবর এখন যেটা আছে, সে খবরটা হলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, ওই আমরা যে ভিডিওটা দেখাচ্ছি, বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য। ওই জ্যেষ্ঠ নেতার নামটা, মির্জা আব্বাসের নামটা পত্রপত্রিকায় লেখা না, ম্যাক্সিমাম পত্রপত্রিকা এটাকে আড়াল করে গেছে। মির্জা আব্বাসের নাম যে সে তার শিশুকে ট্রেনিং দিচ্ছে হাসনাত, এবং একটি শিশুর উপস্থিতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এটা হলো জাস্ট সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করা, কারণ হাস্যোজ্জ্বল মুখে একটা বাচ্চাকে সে মির্জা আব্বাস চাঁদাবাজ এই ট্রেনিং দিচ্ছে। হতেও পারে রাজনীতির মাঠে হাসনাত আব্দুল্লাহ 100 বার মির্জা আব্বাসকে সমালোচনা করুক, চাঁদাবাজ বললে বলুক, ডকুমেন্ট দিয়ে বলুক, ডকুমেন্ট ছাড়া বলুক, বা আমরা অনেক সময়ই বলি, ইলেকশনের আগে আমি বলেছি, মির্জা আব্বাস সম্পর্কে ঢাকার মানুষ বলেন, দেশের মানুষ বলেন, বা খিলগাঁও শাহজাহানপুরের মানুষ বলেন, কারণ যে খুব উচ্চ পর্যায়ের মূল্যায়ন ধারণা তা বোধহয় না। কিন্তু আপনি যখন একটা শিশুকে ট্রেনিং দিবেন, তখন এটা কতটা আপত্তিকর। বৃহস্পতিবার রাত 9:11 দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চান, এবং সেটার মধ্যে একটা চালাকি করেছে, একটা সাংঘাতিক চালাকি করেছে। আমি সেই চালাকিটা আপনাদের একটু জানাতে চাই। চালাকিটা খুব ইন্টারেস্টিং একটা চালাকি করেছে। চালাকির জায়গাটায় যাচ্ছি। একই সঙ্গে ভিডিওটি বর্তমান সময়ের নয় এবং নির্বাচনকালীন সময়ের বলে তিনি জানান। ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরো সংবেদনশীল করে তুলেছে। ভিডিওটি আসলে সম্প্রতি ধারণ করা নয়। চালাকিটা হচ্ছে এই জায়গায়, মানে এক্সকিউজগুলো কোথায় তুলেছে।
এটি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় একটি ঘনিষ্ঠ মহলের ক্লোজ গ্রুপের জন্য করা হয়েছিল। কোনোভাবে সেই গোপন গ্রুপ থেকে ভিডিওটি ফাঁস হয়ে গতকাল যমন সম্মুখে আসে। তবে ক্লোজ ভিডিওতে করেছে, ক্লোজ গ্রুপে করেছে, সেই ক্লোজ গ্রুপে করা যায় যে শিশুকে এগুলো শেখানো। নিজের ভুল স্বীকার করে নবনির্বাচিত সংসদ সদস্য পোস্টে আরো বলেন, ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবে উচিত হয়নি। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও প্রতিপক্ষের নেতাদের নিয়ে এ ধরনের মন্তব্য ব্যক্তিগত বা দলীয় শিষ্টাচারের পরিপন্থী। বিশেষ করে শিশুদের সামনে এ ধরনের নেতিবাচক রাজনৈতিক চর্চা যে ভুল ছিল তা তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন। মাইন্ডসেটে তাই এই ভিডিওটা ফ্ল্যাশ হয়ে, তার ক্লোজ গ্রুপ হোক আর ওপেন গ্রুপ হোক, ফ্ল্যাশ হয়ে তাদের মানসিকতায় কি ঘুরে এবং আবার অনুকূল পরিবেশ পেলে ইউনূস আমল হইলে সে সরি বলতো কিনা, যদি মির্জা আব্বাসের টুটি চেপে ধরতে হতো না, সে অনুকূল পরিবেশ থাকতো, তাহলে আজকে সরি বলতো কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 4 মার্চ প্রথম দিনই পল কাপুরের সাথে বৈঠকের পর বাণিজ্য চুক্তি নিয়ে বোমা ফাটিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমানের মন্তব্যে জামাত ইসলামী এতটাই ক্ষেপেছে যে পররাষ্ট্রমন্ত্রীকে বাংলার নতুন মির্জাফর আখ্যা দিয়েছেন। যদিও 5 মার্চ পল কাপুরের সাথে বৈঠকে জামাত ইসলামী বাণিজ্য চুক্তির বিরোধিতা করে কিছুই বলেননি। বৃহস্পতিবার বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বৈঠক করার কথা থাকলেও বুধবার রাতে আকস্মিকভাবে তা বাতিল করার কথা জানানো হয় মার্কিন দূতাবাস থেকে। প্রশ্ন হলো, বাংলাদেশে আসা কোনো বিদেশি প্রতিনিধির সাথে সেট করা বৈঠক বাতিল করার ঘটনা খুবই বিরল। সেটি করে মার্কিন প্রশাসন এনসিপিকে কি বার্তা দিতে চাইল? তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও জামাতের সাথে আলাদা আলাদা বৈঠক করে কি বার্তা পল কাপুর দিয়েছেন? সূত্রগুলো বলছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের সরকারি ও বিরোধী দলকে 3টি বিশেষ বার্তা দিয়ে গেলেন। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে অনলাইনে বৈঠক হয়েছে, কূটনীতির ভাষায় যাকে বলা হচ্ছে আন্ডার টেবিল বৈঠক। 3রা মার্চ দিল্লি হয়ে ঢাকা আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 4 মার্চ বিএনপি সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে একের পর এক বৈঠক করেন। সেসব বৈঠকে মূলত বাণিজ্য ইস্যুটি বেশি করে উঠে এসেছিল। 5 মার্চ পল কাপুর বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে। বৃহস্পতিবার সকাল 9টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে প্রথমে বৈঠক হয় জামাত ইসলামীর সাথে। জামাত ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে। জামাতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে মোট 5 জন বৈঠকে অংশ নিয়েছেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপিরও 5 নেতা বৈঠকে অংশ নিয়েছেন। ডক্টর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশের জনগণের সম্পর্ক জোরদারের বিষয় এসেছে আলোচনায়। একাধিক সূত্রে জানা গেছে, বিএনপি ও জামাতের সাথে বৈঠকে 3টি বিষয়ে পল কাপুরের আলোচনা হয়েছে। প্রথমটি হলো, পল কাপুর মনে করেন বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলকে স্পেস দিতে হবে। এই বিষয়টি নিয়ে দল দুটি নিজেদের দলীয় ফোরামে যেন আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয় সে বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, 2024 আগস্টে জেল পলাতক জঙ্গিদের ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। এসব জঙ্গি দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। সবশেষ, ভারত ও আমেরিকা বিরোধী প্রচারণার বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। বিশেষ করে ইরানের উপর হামলার ইস্যুতে মার্কিন বিরোধী প্রচারণা যেন বাংলাদেশে না হয় সে বিষয়ে বিএনপি ও জামাত ইসলামীর সহযোগিতা চাওয়া হয়েছে। বিএনপি ও জামাত ইসলামীর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারত ইস্যু নিয়ে কথা বলেছেন পল কাপুর। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই 2 দলের নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি এবং সম্ভাব্য 2টি প্রতিরক্ষা চুক্তি, জেসুমিয়া এবং আকসার বিষয়ে জামাত ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের সাথে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা হয়েছিল।
পল কাপুরের সাথে বৈঠকে অংশ নেওয়া জামাত ও বিএনপি নেতারাও বলছেন, বৃহস্পতিবারের বৈঠকে বাণিজ্য ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখবে বাংলাদেশ জামাত ইসলামী। দলটি ওই চুক্তির ইতিবাচক বিষয়গুলো মেনে নেবে, বাকিগুলো বাদ দেবে। পল কাপুরের সাথে বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের একথা বলেছেন। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পল কাপুরের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামাতের এই নেতা বলেন, জামাত চুক্তি পর্যালোচনা করবে, ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে, বাকিগুলো বর্জন করা হবে। দর্শক, একদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাণিজ্য চুক্তিটি দুই বড় দল বিএনপি ও জামাত প্রধানের সম্মতিতে হয়েছিল। যদি পররাষ্ট্রমন্ত্রীর এই কথা সত্যি হয়, তাহলে চুক্তিতে কোন কোন বিষয়ে থাকবে এবং কিভাবে থাকবে সেটি জামাত ইসলামী আগে থেকেই জানতো। তাহলে এখন কেন বলছে জামাত চুক্তি পর্যালোচনা করবে? আর জামাত ইসলামী তো সরকারে নেই, তাহলে তারা কিভাবে পর্যালোচনা করবে? অন্যদিকে পল কাপুরের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে কি ঘটছে, আমাদের নীতি এবং আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি সেটি বোঝার জন্যই তারা এখানে এসেছেন। তিনটি ক্ষেত্রে আলোচনার কথা মঈন খান জানিয়েছেন। সেই তিনটি বিষয় হলো অর্থনীতি, কূটনৈতিক এবং বাণিজ্য। গত বুধবার যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, বিএনপি ও জামাত ইসলামীর সম্মতিতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে সই করেছে, এ বিষয়ে মঈন খানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। যদিও মঈন খান বিষয়টি নিয়ে কোনো জবাব দেননি, বলেছেন সরকার হয়তো আপনাদের সেসব বিস্তারিত তথ্য জানিয়েছে। বৈঠকের একাধিক সূত্র বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দুই দলের সাথে আলোচনা করেছেন পল কাপুর। জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেছেন, সংসদে সরকার দলীয় ও বিরোধী দলীয় দলের অংশগ্রহণ নিয়ে জানতে চেয়েছেন পল কাপুর। এ বিষয়ে জামাত বলছে, সংসদে দলটি গতিশীল ভূমিকা রাখতে চায়, জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয়ে জামাত সংসদে কথা বলবে। এছাড়া ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে। বিরোধী দল বা জামাত ইসলামের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। জামাত বিষয়টিকে ইতিবাচক বলেছে। অন্যদিকে বিএনপি নেতা মঈন খান বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, যে বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলকে রাজনীতির মাঠে স্পেস দেওয়া জরুরি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে দল দুটির নেতাদের সাথে আলোচনা করেছেন। এছাড়া জাতীয় পার্টির ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সব দলগুলোকে সুযোগ না দিলে রাজনৈতিক সহিংসতা বেড়ে যেতে পারে, যেটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকেও প্রভাবিত করতে পারে। বিএনপি নেতাদের সাথে বৈঠকে নির্বাচনের পর কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টিও উঠে এসেছে, কিন্তু সেখানে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে কয়েকটি জায়গায় হামলার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অসন্তুষ্টির কথা জানানো হয়েছে। দুটি দলের সাথে বৈঠকে সাম্প্রতিক সময় ইরানের হামলার প্রেক্ষিতে বাংলাদেশে মার্কিন বিরোধী প্রচারণার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করে দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর কথাও বলেছিলেন। জামাত ও বিএনপির নেতাদের কাছ থেকে পল কাপুর বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পর থেকে জঙ্গিবাদ ইস্যুটি নিয়ে জানতে চেয়েছেন। বিশেষ করে ওই বছরের 5 আগস্টের পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তালিকাভুক্ত কয়েকজন জঙ্গি যে জেল থেকে পালিয়েছিল এবং তারা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সেটি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পল কাপুর। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত বিরোধী প্রচারণা না করা এবং ভারতের সাথে ভালো সম্পর্ক গড়া নিয়ে আলোচনা হয়। দুপুরের পর রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পল কাপুর বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও বহুমাত্রিক করার ও সম্প্রসারণের প্রত্যাশা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্ময়কর হলেও সত্যি, আকস্মিকভাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন পল কাপুর। 5 মার্চ সকাল 10টায় এই বৈঠক হওয়ার কথা ছিল।
4 মার্চ রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এনসিপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। তবে বৈঠক বাতিলের কোনো অফিসিয়াল কারণ জানায়নি সংগঠনটি। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাতের সাথে বৈঠক করেছে। সরকারি ও বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে এনসিপির প্রতিনিধি আছে, সাথে ইসলামী আরো 2টি দলের আছে। বিএনপি জোটেরও কয়েকটি দলের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে আছে। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে এনসিপির সাথে বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাস মনে করে, বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে হলে এবং সম্ভাব্য 2টি প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে হলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে কোনো বিশেষ দলকে তারা আর গুরুত্ব দিতে চায় না। বিশেষ করে যেসব দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার আমলে মব সন্ত্রাসের অভিযোগ আছে, তাদেরকে মার্কিন প্রশাসন থেকে একটি বার্তা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এনসিপির সাথে বৈঠক বাতিল করা হলেও কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের সাথে অনলাইনে একটি বৈঠক হয়েছে বলে মার্কিন দূতাবাস এবং আওয়ামী লীগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া, অধ্যাপক ইউনূসের আমলে গ্রেপ্তার হওয়াদের জামিনের বিষয়টি তুলে ধরা হয়। তবে এই বৈঠকটি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। দর্শক, পল কাপুর দায়িত্ব নেওয়ার পর এটি তার দক্ষিণ এশিয়াতে প্রথম সফর। বাংলাদেশে আসার আগে তিনি দিল্লি সফর করেছেন। আবার যুক্তরাষ্ট্রের সবশেষ ইন্দো প্যাসিফিক নীতিতে ভারত সবচেয়ে বড় সহযোগী। পল কাপুরের প্রথম মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি বাংলাদেশে নতুন সরকার আসার পর সফর করলেন। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় নীতি ও বাংলাদেশের জন্য পল কাপুরের সফর বেশ গুরুত্বপূর্ণ। আবার কূটনৈতিক বার্তাগুলোর মধ্যে বেশিরভাগই অদৃশ্য থাকে, যা জনসমক্ষে বলা হয় না। সেক্ষেত্রে শিগগিরই সামনের দিনগুলোতে ভারত এবং আওয়ামী লীগ ইস্যুতে বর্তমান সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আচরণের মধ্য দিয়ে পল কাপুরের এই সফরের এজেন্ডাগুলো দৃশ্যমান হয়ে উঠবে। জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিসে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মধ্য থেকে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইউনূস সরকারের ভিতরে 2জন মীর জাফর ছিল, অর্থাৎ বিশ্বাসঘাতক ছিল। একজন সৈয়দ রেজওয়ানা হাসান, অপরজন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা লন্ডনে ষড়যন্ত্র করে এবং দেশ ও বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করে জামাত ইসলামীর প্রতি নির্দয় আচরণ করেছে। জামাতের বিজয়কে তারা কেড়ে নিয়েছে, এই জাতীয় গুরুতর অভিযোগ তুলেছেন এবং রেজওয়ানাকে রাজসাক্ষী করার জন্য তিনি বক্তব্য রেখেছেন, তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করতে, অর্থাৎ ভাবনা যেন তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছেন। কিছুদিন পূর্বে বিএনপির 2 নেতা বলেছিলেন যে আদৌ জামাত কোনো সিট পায়নি। ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ দুজনই নির্বাচিত হননি, অন্যদেরকে বলি দিয়ে তাদের নির্বাচিত দেখানো হয়েছে। আর এক নেতৃত্ব বললেনই জামাত এবং তার যে 80টা সিট পেয়েছে এটা তারা পায়নি, তাদেরকে দয়া করে দেয়া হয়েছে। বিএনপির নেতারা বলছেন তাদের প্রতি অবিচার করা হচ্ছে, নির্বাচনে তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কয়েকজনে বলছেন, জামাত বলছেন বিশ্বাসঘাতকতা করে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। একসময় তো সবাই বলতো ইউনূস সরকারের ভেতরে সর্বত্রই জামাতের লোকজন। এখন জামাত কি বলছে? একই কথা শুনি মন্থরার মুখে। তাহলে নির্বাচনের অবস্থাটা কি দাঁড়ালো? নির্বাচনের পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জাতীয় ভোট কারচুপির বিভিন্ন ভিডিও ক্লিপ আসছে, তার সঙ্গে এখন বিএনপি এবং বিএনপির পাশাপাশি জামাতও বলছে যে নির্বাচন নিরপেক্ষ হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যে ভাগাভাগির যে আসন ভাগাভাগির যে নির্বাচন জামাত বিএনপির, এখন তারা নিজেরাই বলছে আদৌ নির্বাচন নিরপেক্ষ হয়নি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে সকল জোট ছিল তাদেরকে বাদ দিয়ে নিজেরা ভাগাভাগি করতে গিয়েও বলছেন সে ভাগাভাগিতেও জালিয়াতি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী ফলাফল আদৌ কি গ্রহণযোগ্য? কি বলেন আপনারা? একটি ভয়ঙ্কর তথ্য এবং খবর যেটা আমাদের সবারই জানা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে
ইউনূস সরকারের যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছিল, অর্থাৎ যে চুক্তির কথা বাইরে ফাঁস করা যাবে না, সেই চুক্তির অভ্যন্তরে কি ছিল এটা নিয়ে যখন বেশ আলাপ আলোচনা শুরু হলো, তখন সেই সময়ের চুক্তি সম্পাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার রহমান হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলছেন, এই চুক্তি হয়েছে বড় দুইটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে। বড় দুইটি দল কারা? বিএনপি এবং জামাত ইসলাম। ইউনূস সরকার চুক্তি করলেন, কিন্তু সেই চুক্তিতে আলোচনায় সম্মত ছিলেন বড় দুইটি দল। এই তথ্য প্রকাশ করলেন সেই সময়ের নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে যিনি তারেক রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী তিনি। তাহলে কি তলে তলে সবাই এক? এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে বিএনপি এবং জামাত কেন সম্মতি দিয়েছিল? বিশ্লেষকদের মন্তব্য, উভয় পক্ষ ক্ষমতায় যাবার জন্য তোষামোদি করতে, বড় দেশ যাতে কোনোভাবে তাদের উপরে ক্ষুব্ধ না হয় সেজন্য এটা করেছিলেন। বিএনপির প্রভাবশালী নেতা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন স্পষ্টভাবে বলেছিলেন, ইউনূস, আপনি একটা কাণ্ডজ্ঞানহীন মানুষ। আপনি একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা তার হাতে তুলে দিয়েছেন। ইউনূসকে কাণ্ডজ্ঞানহীন বলেছিলেন। শুধু সালাউদ্দিন না, বিএনপির আরো অনেক নেতারা। আমরা কি দেখলাম? ইউনূস কাণ্ডজ্ঞানহীন কাজ করার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করায় সেই খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। বিশ্লেষকদের মন্তব্য, বড় রাষ্ট্রের সাহায্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন। ওই সরকারের ভিতরে খলিলুর রহমান সহ আরো কিছু তাদের প্রতিনিধি ছিল ওই দেশের। তার ধারাবাহিকতায় তারেক রহমানের সরকারেও তাদের প্রতিনিধি হিসাবে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বহাল রয়েছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি রয়েছে তার বিস্তারিত না জানলেও এটা পরিষ্কারভাবে বোঝা যায়। তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটা কি শুধু অভিনন্দন বার্তা? সেখানে কি কিছু নির্দেশনা রয়েছে? সেখানে কি হুমকি রয়েছে? সেটা স্পষ্ট। তিনি বলেছেন, সম্পাদিত চুক্তিকে বাস্তবায়ন করতে এবং প্রতিরক্ষা চুক্তি করার জন্য তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অনেক তথ্য বাইরে না আসলেও এ জাতীয় কোনো অভিনন্দন বার্তা অতীতে কেউ শুনেছে বলে আমার জানা নেই। তাহলে ওই যে ইউনূসকে যারা বসিয়েছিল, তারা শেখ হাসিনাকে কনভিন্স করতে পারেনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বারবার বিভিন্নভাবে পার্লামেন্টে, তার সরকারি অফিসে, জনসভায় বলতেন যে একটি বড় দেশ তাদের অনেক অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেই অভিপ্রায়ে যদি আমি সম্মত না হই তারা আমার সরকারকে ফেলে দিতে পারে। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তখন অনেকে বলেছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এ জাতীয় গল্প তৈরি করছেন। এখন কি দেখা যাচ্ছে? শেখ হাসিনা সঠিক বলেছিলেন। শেখ হাসিনাকে দিয়ে যেটা করা সম্ভব হয়নি, তাকে সরিয়ে দেওয়ার পরে অবৈধভাবে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, ডিপ স্টেটের পলিসিতে এবং তার নিজের ভাষায় মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল, তারা তাদের সমস্ত পারপাস সার্ভ করেছে, তাদের প্রতিনিধি সেখানে বসিয়ে রেখে, এবং সেটা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেজন্য বর্তমান সরকারের ভিতরেও তারা তাদের প্রতিনিধি, বিএনপির ভাষায় বিদেশি, তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভিতরের সকল এগ্রিমেন্ট এবং তার ধারাবাহিকতায় যা কিছু আছে তা বাংলাদেশের জন্য কখনোই সুখকর না, বরং বাংলাদেশকে তার নিজস্ব অবস্থানে বিকশিত হওয়ার পথে গলা টিপে ধরার মতো অবস্থা হবে। এমনকি চীনে তৈরি জাহাজ আমেরিকার সঙ্গে চুক্তি করে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিকতায় এটা আজ প্রমাণিত, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিতে না চাওয়ায় তাকে পলিসি করে সরিয়ে দেওয়া হয়েছিল।
আর যারা বিদেশিদের স্বার্থ রক্ষা করবেন তাদেরকে সুকৌশলে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কোটি কোটি শত কোটি টাকা ব্যয় করে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে এবং তার ধারাবাহিকতা রক্ষার জন্য তাদের প্রতিনিধি বর্তমান সরকারেও আছে। এটাই এখন আলোচ্য বিষয়। তলে তলে সবাই কি এক? ক্ষমতাই কি টার্গেট? দেশের স্বার্থ টার্গেট না? সেটা নিয়ে এখন দর্শক শ্রোতা ভেবে দেখুন কে সঠিক ছিল। যে যেখানে আছেন ভালো থাকবেন। মুসলমান যে সমস্ত 47 চেতনাধারী মুসলমান, এরা হচ্ছে ভয়ঙ্কর ভারতের জন্য, শুধু ভারতের জন্য আর সারা পৃথিবীর জন্য ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর হচ্ছে ভারতের চিঙ্কুবাম। এই কথা আমি বলার কারণে অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হইলে আমার কিছু করার নাই ভাই, কারণ যা বাস্তব, যা সত্য, সত্য সত্যই। আপনি সত্যকে কিভাবে অস্বীকার করবেন? আপনি দেখেন যে সকল চিঙ্কুবাম আছে, যে সকল চিঙ্কুবাম, এদের আচরণগুলো দেখেন, আপনি চিঙ্কুবামদের আচরণগুলো দেখেন, তাদের প্রত্যেকটা কাজ ভারত বিরোধিতা করা। এদের কাছে নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট, কিন্তু এই আল্ট্রা ফ্যাসিস্ট খোমেনি এদের কাছে খুব ভালো। ভারতের মুসলমানেরা বাপরে বাপ, এই যুদ্ধ শুরু না হলে কিন্তু আমরা জানতামই না